ভিউয়ার্স, আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। পলিটিক্যাল থটের আজকে যে আমরা বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে বিপ্লব অর্জন এবং দায়িত্ব। এবং সে বিষয়ে কথা বলার জন্য আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ কোষাধ্যক্ষ জনাব আনিসুর রহমান রায়হান। জনাব রায়হান, আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন যাবত রাজনীতি করেন এবং ছাত্র রাজনীতি করে এসেছেন এবং রাজনীতি বিষয়ে আপনি ওয়াকিবহাল। এবং আজকে যে আমরা প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে ভাষণে উনি আমাদের আগে যে জাতীয় নির্বাচন সেই বিষয়ে উনি কথা বলেছেন এবং ফেব্রুয়ারিতে 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন। এই বিষয়ে যদি আপনার অভিব্যক্তটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, যে আপনার অনুভূতিটা যে কি আজকে যে দীর্ঘদিন পর আমাদের যে জনগণের চাওয়া ছিল সেই সম্পর্কে বলতেন। ধন্যবাদ মোহাম্মদ রেজাউল করিম রেজা ভাই, আপনি দীর্ঘদিন ধরে এই পলিটিক্যাল ফ্রড কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনি এসেছেন, যে পুরো জাতি দীর্ঘ 17 বছর এই আকাঙ্ক্ষায় ছিল। বাংলাদেশের মানুষ সবসময় একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কার্যক্রম করে যাচ্ছিল, যেটা জানেন দীর্ঘ প্রায় 17 বছর দেশের অসংখ্য মানুষ, বিশেষ করে স্বৈরাচার হাসিনা বিরোধী যারা ছিল সকলকেই তিনি গুম, হত্যা, নির্যাতন, মামলা, হামলা করে দমিয়ে রাখতেন। কিন্তু আমরা এই যে আন্দোলনটা হচ্ছিল, এটা দীর্ঘ 17 বছরের আন্দোলন, মানে আমাদের আন্দোলনের ফসল হলো জুলাই আগস্ট, যেটা 2024 সালে হয়েছে। এই জুলাই আগস্ট এটা কেউ বলে বিপ্লব, কেউ বলে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই, জনতা, শিক্ষক, রাজনীতিবিদ, একটা সামগ্রিক সবাইকে নিয়েই একটা গণ অভ্যুত্থান এই দেশে হয়েছে। এদেশের মানুষের দাবি ছিল এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত হবে, একটা স্বাধীন দেশ। 1971 সালে এই দেশটা স্বাধীন হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষ যাতে সুখে শান্তিতে তার অধিকার বাস্তবায়ন করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য 1971 সালে দেশের মানুষ অস্ত্র হাতে নিয়েছিল, পাকিস্তানি দেশ সরিয়েছিল। এরপরে এই দেশে কোনো যুদ্ধ হয়নি, কিন্তু বিভিন্ন কারণে আপনি জানেন 1990 সালে দেশে গণ অভ্যুত্থান হয়েছিল, স্বৈরাচার এরশাদকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন কিন্তু মাত্র 60 জন লোক মারা গেছিল। সেই 60 জন লোক মারা যাওয়ার কারণে দীর্ঘ 9 বছরের আন্দোলনে 9 বছরের একটা সরকার পতন হয়েছিল। আপনি জানেন শ্রীলঙ্কায় আমাদের আন্দোলন 24শে আন্দোলনের পূর্বে শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছিল, সেখানে মাত্র 9 জন লোক মারা গেছিল, সেখানে সরকার পালিয়েছিল। আর আমাদের এই দেশে 24শে কেউ বলে 2000, কেউ বলে 1500, কিন্তু আজকে গভর্নমেন্ট একটা বক্তব্য দিয়েছেন, জুলাই ঘোষণাপত্র, সেখানে 1000 লোক হত্যা করেছেন এবং আমরা বলি শহীদ হয়েছেন, এবং প্রায় 30,000-এর মতো ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ আহত হয়েছে। এই রক্তের বিনিময়ে এই স্বৈরাচার হাসিনা এই দেশ থেকে শুধু তিনি একা পালান নাই, তার সকল আওয়ামী লীগের লোক পালিয়ে গেছেন, মন্ত্রীরা পালিয়ে গেছেন, এমপিরা পালিয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে একসাথে প্রায় তার মন্ত্রী পরিষদ, এমপি সবাই পদত্যাগ করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে কখনোই এরকম কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, পদত্যাগ করেছেন, দেশে ছিলেন, কিন্তু এবার পালিয়ে গেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম, বিরল। আমরা 1971 সাল যুদ্ধ শুনেছি, কিন্তু স্বাধীনতার কথা শুনেছি, পড়েছি, দেখিনি। কিন্তু এইবার 24-এর এই দ্বিতীয় বাংলাদেশের এই দ্বিতীয় বাংলাদেশে আমরা মাঠে ছিলাম, আমরা সরাসরি সম্মুখে আন্দোলন সংগ্রামে ছিলাম, যুদ্ধে ছিলাম। আমরা বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সহ সারা বাংলাদেশে আইনজীবীদের অগ্রণী ভূমিকা ছিল এই আন্দোলনে। কারণ জি জনাব রায়হান, আপনি দীর্ঘ আন্দোলনের কথা বলছিলেন, 17 বছরের আন্দোলনের কথা বলছিলেন এবং আপনি বলছিলেন যে 71 সালে 9 মাস যুদ্ধ হয়েছে, কিন্তু এই যে নতুন যে আমরা বাংলাদেশ পেলাম 5ই অগাস্টে, যে নতুন যে অভ্যুত্থান, সেটি দীর্ঘ 17 বছরের আপনাদের অর্জন। আমি যদি বলতে চাই যে এই অর্জন হওয়ার পরে আপনার যে বিপ্লবের যে অর্জন, এই সেই অর্জনের পরে তো আপনাদের অনেক দায়িত্ব রয়েছে এবং এই যদি জনগণ দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারেনি, গণতন্ত্র নেই বাংলাদেশে, এবং এইখানে 3টি বিষয় আমরা যদি চোখে পড়ে আমাদেরকে, যে বিচার এবং আমরা যদি দেখি এবং সংস্কার যদি দেখি এবং নির্বাচন, 3টি জিনিস এখানে দৃশ্যমান।
সে তিনটি বিষয়ের বিষয় যদি আপনি বলতেন, যে বিচার, তারপরে সংস্কার এবং নির্বাচন। দর্শকদের উদ্দেশ্যে বলি যে ইতিমধ্যেই আমাদের মাঝে যুক্ত হয়েছেন জনাব অ্যাডভোকেট ঈশা। আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ। জনাব ঈশা, আপনাকে স্টুডিওতে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। জনাব রায়হান, আপনি বলুন যে দীর্ঘদিন যাবত আপনি এই রাজনীতি অঙ্গনে রয়েছেন, যে বিচার তো চলমান প্রক্রিয়া এবং সংস্কার চলমান প্রক্রিয়া, বেসিক নিড যেটা সেটা হচ্ছে নির্বাচন, সেই বিষয়ে যদি আপনি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। জি, ধন্যবাদ। আমাদের সাথে আরো সহ আলোচক যিনি উপস্থিত হয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইসা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনার মাধ্যমে তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন যারা এখানে আলোচনা করতেছি, আমার সহ আলোচক এবং সঞ্চালক যিনি রয়েছেন, সবাই আমরা এই স্বৈরাচার মুক্ত আন্দোলনে মাঠে ছিলাম। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো বিচার, সংস্কার এবং নির্বাচন। বিচার আসলে দীর্ঘমেয়াদী একটা পর্যায়ে চলতে থাকে। বাংলাদেশের যে স্বৈরাচার মুক্ত হয়েছে এবং শেখ হাসিনা, খুনি হাসিনা, যিনি এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, এই বিচার কিন্তু শর্টকাটে কোনো বিচার না। আমরা যারা লয়ার আছি, আমরা জানি একটা বিচার প্রক্রিয়া শুরু করতে অনেক কিছু দরকার হয় এবং দুই পক্ষকেই এখানে হিয়ারিং এ রাখা দরকার, যাতে বিশ্বের কাছে এই বিচারটা গ্রহণযোগ্য হয়। অলরেডি বিচার শুরু হয়ে গেছে, এটা চলতে থাকবে, এটা একদিনে শেষ করা যাবে না। তারপর সংস্কার প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়া চলতেছে, সংস্কারও হবে, কার্যক্রম চলতেছে। মূল যে বিষয়টা, একটা দেশে পলিটিক্যাল সরকার যদি না আসে, সেই দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা করা খুবই সমস্যা হয়ে দাঁড়ায়। আমাদের দেশে দীর্ঘদিন পরে হলো দেশের মানুষ 2008 সালে হয়তোবা ভোট দিতে পেরেছে। এরপরে দেশের মানুষ যারা ভোটার আমরা ছিলাম, আমরা কিন্তু ভোট দিতে পারিনি এবং এই একটি ভোট দেওয়ার জন্যই এদেশে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছে। মানুষ বলে যে ইলেকশন হলেই কি সমাধান হয়ে যাবে, না। ইলেকশন হলে একটা গণতান্ত্রিক সরকার আসলে সেখানে সকল মানুষের নিজের অধিকার আদায়ের জন্য, মানুষের বিচারের জন্য, মানুষের অর্থনৈতিক ডেভেলপের জন্য এবং বহির্বিশ্বের যারা গণতান্ত্রিক বিশ্বে আমাদের বাংলাদেশের উপরে যারা বাংলাদেশের তাকিয়ে আছে, যারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, গণতান্ত্রিকভাবে সহযোগিতা করে, এই সকল বিশ্ব চায় যে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হোক, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক এবং এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা হোক। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি জনাব ঈশা। আপনি জানেন যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি নির্বাচনের একটি মাস ঘোষণা করেছেন, ফেব্রুয়ারি মাসে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আপনি একজন এই দেশের নাগরিক এবং দীর্ঘদিন আপনি রাজনীতি করেছেন এবং 17 বছর আপনি এই ফেসিবাদ সরকারকে পটানোর জন্য আপনি রাজনীতি করেছেন এবং বিপ্লব আপনারা অর্জন করেছেন 5ই আগস্ট, আজকে ঐতিহাসিক দিন। এই যে আজকে যে ভোটের অধিকার হওয়ার জন্য মানুষের যে অর্জন, সেটি বিষয়ে যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বলেছেন 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এই বিষয়ে আপনার অনুভূতি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন জনাব ঈশা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সঞ্চালক সাহেবকে এবং আমার বড় ভাই বন্ধুবর আনিসুর রহমান রায়হান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিথিযশ একজন আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ কোষাধ্যক্ষ। তো আলোচনার শুরুতে আমি আসলে বলবো যে আমাদের বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা, যে আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। যে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে একটা ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা একটা বিষয় উপলব্ধি করতে পেরেছে, যেমন আমার বিষয়টা ব্যক্তিগতভাবে সে উপলব্ধি করতে পেরেছে যে অনেকে আছে যারা 10 বছর 15 বছর আগে ভোটার হয়েছে কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। এইটা হচ্ছে আমি নিজে ফিল করেছি যে আমি বিগত সেই 15 বছর ধরে আমার যে ভোটের যে অধিকার আছে, রাইট টু ভোট, সেটা আমি এক্সারসাইজ করতে পারিনি এবং আমার জানা মতে যে আমাদের রায়হান সাহেব সেও হয়তোবা ভোট দিতে পারেনি। তো এই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমি যদি বলতে চাই যে আমি একটু আপনাকে যুক্ত করে দিচ্ছি যে
জনাব রায়হান সাহেব বলছিলেন যে এই আমাদের বিপ্লবের পরে আমাদের তিনটি জিনিস আমাদের চোখে দৃশ্যমান, সেটি হলো বিচার, সংস্কার এবং নির্বাচন। সেই বিষয়ে যদি আপনি আপনার অভিযোগ। আমি ওখানে আসব। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে 5ই আগস্ট 2025 ফ্যাসিস্ট পতনের বা ফ্যাসিস্টকে আমরা যে পতন করিয়েছি সেটার 1 বছর পূর্তি আজকে হয়েছে। তো এই যে ফ্যাসিস্টের যে পতন হয়েছে বা আমরা 2024 সালের 5ই আগস্টকে যে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি বা তাকে পতন করতে বাধ্য করেছি, তো এটা কিন্তু আসলে আমাদের 2 মাসের বা 1 মাসের কোনো আন্দোলনের ফলাফল নয়। এটা সেই 2008 সালের পরবর্তী থেকে আমরা যারা আছি, যারা তরুণ আছি, যারা আমরা আমাদের বিজ্ঞ সিনিয়ররা আছে, আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদরা আছে, তারা কিন্তু দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এবং এরই পরিপ্রেক্ষিতে আজ এই 2024 সালের 5ই আগস্টের প্রতিফলন হয়েছে। আমাকে যদি একটু সময় দেওয়া হয় আমি বলবো, অনেকেই বলে যে আপনারা 1.5 যুগ আন্দোলন করে কেন ফ্যাসিস্টকে পতন ঘটাতে পারলেন না। আসলে পতন ঘটাতে পারেনি ফ্যাসিস্টকে, কিন্তু কোনো রাজনৈতিকভাবে আমার সিনিয়র মিস্টার জয়নুল আবদিন একটা কথা বলে যে যখন একজন ফ্যাসিস্টকে পতন ঘটানো হয়, সে যদি ফ্যাসিস্ট না হয়, কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টির লোক হয়, যদি পলিটিক্যাল মন মানসিকতার লোক হয়, সে জনগণের দাবির মুখে জনগণের কথা শুনবে। কিন্তু ফ্যাসিস্ট কখনো জনগণের কথা শুনে না। সে জনগণের তাজা রক্ত রাজপথ রঞ্জিত করেও সে জনগণের কথা শুনবে না, যেইটা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ঘটিয়েছে আমরা নিজেদের চোখে দেখতে পেরেছি। তো আমরা যখন দেশের জনগণ, আপামর সমস্ত জনগণ যখন একত্রীভূত হলো আমাদের এই যে দীর্ঘ 18 বছরের বা দীর্ঘ প্রায় 1.5 যুগের আন্দোলনের সাথে, তখন কিন্তু ফ্যাসিস্ট হটতে বাধ্য হয়েছে। তো আমরা যখন ফ্যাসিস্টকে হটাতে পেরেছি, তো আমাদের সামনে এখন 3টা বিষয় আমরা সামনে আছে, একটা বিচার, একটা সংস্কার, আর একটা হচ্ছে নির্বাচন। তো আমরা যে 1.5 যুগ আন্দোলন করেছি, এই 1.5 যুগ আন্দোলন কেন করেছি? আমরা করেছি মানুষের ভোটের জন্য আন্দোলন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে কিন্তু ক্ষমতার জন্য যুদ্ধ করেনি। সে একটা কথা বারবার বলেছে যে আমরা মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, মানুষের ভোটের অধিকারকে উদ্ধার করার জন্য সে কিন্তু রাজপথে সবাইকে ডাক দিয়েছিল। এবং রাজপথে আমরা যুদ্ধ করেছি মানুষের ভোটের অধিকারের জন্য। তো এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের যে একটা ডেট দিয়েছে, যে ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে, তো সেখানে এই যে, এবং সে বারবার বলেছে যে আমরা সবাই ভোট দিব। সে একজন নোবেল বিজয়ী, সেও বিগত 15 বছর ভোট দিতে পারেনি, সে আজকে বলেছে। তো আমরা এখন সবাই ভোট দিব। তো সমস্ত রাজনৈতিক দল যারা আছে তারা নির্বাচন করবে, আমরা একটা ভোট দিব। তো আর সংস্কারের বিষয়টা, সংস্কার কিন্তু এই ইন্টারিম যে গভর্নমেন্টটা আছে, এই ইন্টারিম গভর্নমেন্ট একটা সংস্কার করে গেল, কিন্তু কালকে কিন্তু আমাদের আবার সংস্কারের দরকার হবে। কারণ সংস্কার কিন্তু এক জায়গায় থেমে থাকে না। সংস্কার কিন্তু মানুষের প্রয়োজনের তাগিদে প্রতিদিন আস্তে আস্তে করে নতুন নতুন সংস্কার আসবে। তো আমরা সংস্কারের বিষয় নিয়ে বসে থাকলে হবে না, এখন সংস্কার চলবে। সামনে যে নির্বাচিত যে গভর্নমেন্ট ফর্ম করবে, যেই দল জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচনী একটা সরকার গঠন হবে, তারাও সংস্কার করবে। আর বিচার, বিচার তো আমরা যারা আইনের স্টুডেন্ট আছি, আমরা যারা আইনজীবী আছি, তারা একটা কথা জানি যে বিচার যখন ডিলে ডিফেক্টস ইকুইটি, আবার এর বিপরীতে একটা আছে জাস্টিস হারিট জাস্টিস বারিট। দ্যাট মিনস আপনি যখন একটা বিচারকে খুব দ্রুততার সহিত করে ফেলবেন, সেই বিচার ন্যায় বিচার অনেক সময় নাও হতে পারে। আমি বলছি না ন্যায় বিচার হবে না, কিন্তু অনেক সময় ন্যায় বিচার নাও হতে পারে। আবার যদি আমরা অনেক ডিলে করে ফেলি, সেখানেও আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত নাও হতে পারে। তো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আমাদের যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আছে, আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন আছে, সে অনুযায়ী বিচার প্রক্রিয়া চলবে। বিচার একদিকে চলতেছে, নির্বাচন হলে কিন্তু আমাদের বিচার প্রক্রিয়া থেমে থাকতেছে না। বা সামনে যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকারও কিন্তু বিচার প্রক্রিয়াকে থামিয়ে রাখবে না। তারাও কিন্তু, কারণ বিচার বিভাগ স্বাধীন। আমাদের সুপ্রিম যে বিচার বিভাগ, সেটা কিন্তু অনেক আগে থেকেই স্বাধীন, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো কথা নেই। সাবঅর্ডিনেট যে আদালতগুলো আছে, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি। কিন্তু এখন যখন আমাদের এখানে আমি আমার নিজের একটা কথায় আমি একটু কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সুপ্রিম জুডিশিয়ারি স্বাধীন হলেও এই বিগত 1.5 যুগ কিন্তু তারা সরকারের আজ্ঞাবহ ছিল।
যখন একটি জবাবদিহিতামূলক সরকার আসবে তখন কিন্তু আমাদের বিচারকরাও কখনো সবসময় স্বাধীন থাকবে, এবং সরকার যখন জবাবদিহিতামূলক একটা সরকার আসবে সেই সরকারও চাইবে যে বিচার বিভাগ স্বাধীনই থাকবে। একটা যখন একটা জবাবদিহিতা আসবে তখন রাষ্ট্রের যে আমাদের তিনটা অর্গান আছে, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার, তারা কিন্তু সবাই আলাদা আলাদা করে তাদের দায়িত্ব পালন করতে পারবে, একটা জবাবদিহিতার জায়গা থাকবে। আমি আসলে রেজা ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে আপনি আমাকে ডেকেছেন, জন্য আপনাকে ধন্যবাদ। জনাব ঈশা, আসবো আবার আপনার কাছে। আমরা চলে যাচ্ছি জনাব রায়হান সাহেব। জনাব ঈশা বলছিলেন নাগরিকের যে ভোটের অধিকার সেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যে আমরা 15 মিনিট পার করে ফেলছি। জনাব রায়হান, আপনি যদি বলতেন যে এই যে ভোটের অধিকার মানুষের যে আমরা অর্জন করতে পেরেছি, বিপ্লবটা যে অর্জন করতে পেরেছি, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা প্রস্তুতি থাকে এবং নির্বাচনী যে প্রস্তুতি সেটি ইতিমধ্যেই আশা করি সকল দলের রয়েছে। আপনি যে দলের আদর্শ বিলং করেন, যে দল আপনি করেন, আপনারা নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুত কিনা আপনি যদি বলতেন। ধন্যবাদ সঞ্চালক। আমি আরেকটু যুক্ত করে দিচ্ছি, আপনার দল দীর্ঘদিনের অভিজ্ঞতা একটি দল এবং নির্বাচনের জন্য আপনারা দীর্ঘ 17টি বছর আপনারা আন্দোলন করেছেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন। আপনি যদি আপনার দলের যে পরিকল্পনা, নির্বাচনী পরিকল্পনা এবং মানুষকে যে একত্রিত করা, ঐক্যবদ্ধ রাখার, সে বিষয়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন, কারণ এবার নির্বাচন খুব কঠিন নির্বাচন। আমি আসলে শুরুতে যে কথাটা বলতেছিলাম সেটা বলতে পারিনি। আজকের এই দিনে যারা এই দ্বিতীয় স্বাধীনতা এদেশে এনে দিয়েছেন সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা আহত হয়েছেন তারাও অতি দ্রুত সুস্থ হয়ে উঠুক, এবং সরকারকে বলবো আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে, যাতে যথাযথ চিকিৎসা পেয়ে থাকেন তারা, এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনার এই চ্যানেলের পক্ষ থেকে আমি দাবি করতেছি। আপনি যে কোশ্চেনটা করেছেন, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল শুধু দীর্ঘ 17 বছর শুধু ভোটের অধিকারের জন্য আন্দোলন করেনি। এরা ভোটের অধিকার, এদেশে গণতান্ত্রিক মানুষের ভোট দেওয়ার অধিকার, এটা ছিল, এর সাথে মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার। একটা দেশের যদি নির্বাচনী কার্যক্রম সঠিকভাবে না হয়, যদি গণতান্ত্রিকভাবে যে একটি সরকার না হয়, সেই দেশে সকল কিছু ব্যর্থ হয়ে যাবে। আপনারা জানেন আমাদের দেশে একটি সরকার ছিল, এই দেশে চাপিয়ে দেওয়া, এটা আমাদের এই দেশের বাহিরে আরেকটা দেশ এই দেশকে কন্ট্রোল করার জন্য, নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য তারা এই দেশকে, এই সরকারকে ডামিয়ে একটা সরকার বসিয়েছিল। এদেশে রাতে মানুষ ভোট দেখেছে, দিনের ভোট রাতে হয়েছে, এবং ডামি ইলেকশনও এদেশে হয়েছে। অনেক কিছু এদেশের মানুষ দেখেছে, অনেক কিছু হয়েছে এদেশে। তারপরে এদেশের মানুষ বসেছিল না। হ্যাঁ, আমার সহ আলোচক অ্যাডভোকেট ঈশা সাহেব যেটা বলেছেন, মাননীয় অ্যাটর্নি জেনারেল, যে এই দেশে আওয়ামী লীগ যেভাবে চেপেছিল আমাদের উপরে, অনেকে বলে আন্দোলন সাকসেসফুল হয়নি। একটি আন্দোলন দীর্ঘদিন, আজকে দেখেন আপনি এই যে গাজায়, ফিলিস্তিনিতে তাদের অধিকার রক্ষার জন্য কত বছর আন্দোলন চলে আসতেছে। আন্দোলনের সফলতা এক জিনিস, আর এটা কন্টিনিউ করা একটা জিনিস। আজকে আমরা কন্টিনিউ যে দীর্ঘ 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এদেশে আন্দোলনগুলো চলে আসছিল, একমাত্র দল যে দলটি কোনোদিন সরকারের সাথে মাথা নত করেনি। আমরা লক্ষ লক্ষ মানুষের জামিন করেছি, লক্ষ লক্ষ মামলা হয়েছে এদেশে। আপনি জানেন এই দলের প্রধান, 3বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া, তাকে একটা ছোট মামলা দিয়ে 5 বছর সাজা, 10 বছর করেছিল। তাকে দীর্ঘদিন কারাগারে, এমনকি তিনি অসুস্থতার জন্য বাইরে যেতে পারেন নাই। আমরা নর্মাল লোকদের, সাধারণ মানুষের অসুস্থতার জন্য রিট করে থাকি, বাইরে পাঠানোর জন্য কোর্টে আকুতি করি, কোর্ট সে অর্ডার দিয়ে থাকেন, কিন্তু ওনাকে সর্বোচ্চ আদালত পর্যন্ত তাকে বাইরে যাওয়ার চিকিৎসা করাননি। এবং সাবেক স্বৈরাচারী যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি বলেছেন তার তো বয়স হয়ে গেছে, যে কোনো সময় সে চলে যেতে পারেন, তার কতদিন বাঁচতে হবে। কিন্তু আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখেন, কেউ তাকে কিন্তু মেরে ফেলতে পারেন না। আজকে তিনি ঠিকই দেশে আছেন, তিনি ঠিকই সুস্থভাবে বেঁচে আছেন, মানুষের সাথে কথা বলতেছেন। তিনি আগামী দিন ইলেকশনের সামনে আসবেন, এদেশের নেতৃত্ব দিবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হবেন, এদেশের মানুষ তাকিয়ে আছে তার দিকে। সেই ক্ষেত্রে এই দেশে যদি একটা সুষ্ঠু ইলেকশন হয়, আমরা আশা করছি আজকে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার
উনি ইউনূস সাহেব একটি জুলাই ঘোষণাপত্র দিয়েছেন, সাথে সাথে রাত্রে উনি আজকে ইলেকশন একটা শিডিউলে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি ইলেকশন হবে। আমরা আশা করছি এদেশের মানুষ সকলে তাকিয়ে আছেন, এদেশের যারা দীর্ঘ 20 বছর 30 বছর ভোট দিতে পারে নাই তারা ভোট দিতে পারবেন, এদেশের নতুন যারা ভোটার হয়েছেন তারা ভোট দিতে পারবেন, এবং এই দেশে সুষ্ঠু ইলেকশন হবে এবং সকল দল অংশগ্রহণ করবে, বিশেষ করে যারা নিষিদ্ধ দল ছাড়া, আওয়ামী লীগ স্বৈরাচারের সাথে যারা ছিল তারা ছাড়া সবাই এই দেশে ইলেকশনে অংশগ্রহণ করবে। এবং আমি আশা করছি সুষ্ঠু একটি ইলেকশন হবে, মানুষ তার ভোট দিবে এবং নিজেদের প্রার্থীকে নিজেরা নির্বাচিত করতে পারবে, এবং একটি ধন্যবাদ। গণতান্ত্রিক সরকার আসলে এই দেশ সুষ্ঠু হবে এবং এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে, মানবাধিকার ফিরে আসবে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব রায়হান। ঈশা, আপনার কাছে যদি আমি প্রশ্ন করি, সেটি হলো যে এই যে নির্বাচনের তারিখ ফেব্রুয়ারি মাসে ঘোষিত হয়েছে 2026 সালে, রাজনৈতিক দলগুলোর কি কি ভূমিকা রয়েছে এই নির্বাচন কেন্দ্রিক যে আচার আচরণ, বিহেভিয়ার, এবং তাদের কি কি ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন নির্বাচনকে সামনে রেখে? জি, ধন্যবাদ। আমি আসলে বলবো যে আমাদের যে 24শে জুলাই আন্দোলন আমাদেরকে আপনি যদি আপনার মোবাইলটি রোটেট ফ্রি করতেন ভালো হতো। জি, আমি আসলে বুঝতে পারিনি। জি, বলুন আবার। আপনার মোবাইলটি যদি রোটেট ফ্রি করতেন। জি 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 জি, এভাবে। জি জি, এখন 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 আমাকে শোনা যাচ্ছে? না, আগের অবস্থা নেই, আগের অবস্থা নেই। হ্যাঁ, বলুন বলুন, ঠিক আছে বলুন। জি, বলুন। জি, এখন মনে হয় হবে। জি জি, বলুন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? আমি বলতেছিলাম যে 24শে জুলাই আন্দোলন আমাদেরকে একটা বড় জিনিস উপহার দিয়েছে, সেটা হচ্ছে ফ্যাসিস্ট দল ব্যতীত বা ফ্যাসিস্টের সাপোর্টার যারা ছিল সেই সব দল ব্যতীত বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাইকে একটি প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছে। এটা আমি লক্ষ্য করেছি। এবং আমরা লাস্ট থার্সডেতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে আমাদের একটা অনুষ্ঠান, লাস্ট থার্সডে না, লাস্ট যে 2 দিন আগে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা অনুষ্ঠানে আমি দেখেছি, ওখানে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য অনেক দলের রাজনৈতিক নেতাকর্মীরা এক প্ল্যাটফর্মে কথা বলেছে, এবি পার্টির অনেকে ছিল। তো আমি যেটা বলতে চাই যে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আসলে ভূমিকা কি হবে উচিত, একদল আরেক দলের প্রতি যে আচরণ, একদল আরেক প্রতি যে আমি ওখানে আসতেছি। তো আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি বা বিগত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচনের নামে যে তামাশা দেখেছি, আমরা দেখেছি যে বরিশালের একজন প্রার্থী 2018 নির্বাচনে তার লাস্ট যে কর্মীটি ছিল তাকেও ছিনিয়ে নেওয়া হয়েছিল। আপনি যদি ওই কথাটা মনে করেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার সাহেবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল লাস্ট কর্মীটি পর্যন্ত। আমার ভিডিওটা এখনো চোখের সামনে ভাসে। তো এই ধরনের কোনো ঘটনা আমি আশা করি বাংলাদেশে আর ঘটবে না, এই ধরনের কোনো। কারণ এখন আমাদের মতানৈক্য থাকবে, কিন্তু সেটার একটা লিমিটেশন থাকবে। আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু আমরা একজন আরেকজনকে গুম করব না, আমরা একজন আরেকজনের প্রতি অস্ত্র ধরবো না, একজন আরেকজনকে হার্ট করব না। আমার মনে হচ্ছে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের বা এখন থেকে যে রাজনৈতিক যে কালচারটা হবে, এবং আপনি দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির, সে যখন তাদের সমাবেশে অসুস্থ হয়ে পড়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সে সাথে সাথে তার প্রতিনিধি পাঠিয়েছে হসপিটালে, এবং তার এই যে 2 দিন আগে আমরা দেখেছি যে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ফুলের একটা গেছে, তোরা একটা শুভেচ্ছা হিসেবে তাকে পাঠানো হয়েছে।
তো এই যে রাজনৈতিক মানে এটাকে আমি বলবো যে গুড কালচার, গুড পলিটিক্স, এই গুড পলিটিক্স এর একটা কালচার বাংলাদেশে ইনশাল্লাহ শুরু হবে, এটা আমি আশা জি, করব। আমরা একটা ঠিক। নির্বাচন করব, কিন্তু আমরা নির্বাচনের নামে কোনো ধরনের নীতি নৈতিকতা বিসর্জিত কোনো কাজ করব না। আশা করি জি, আমরা ঈশা, সবাই। আসবো আপনার কাছে, জি, আবার আসবো। আমাদের হাতে সময় খুব কম, আর 5 মিনিট সময় আছে আমাদের। ইতিমধ্যে আমরা জি, 26 ধন্যবাদ। মিনিট করে ফেলছি। জনাব রায়হান সাহেব, আপনি যদি বলতেন যে এই নির্বাচনী কালচার সম্পর্কে জনাব ঈশা বলছিলেন, আমি তো আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি যে আচরণ, বিহেভিয়ার, এবং ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আহ, মাস ঘোষণা করেছেন 26 সালের ফেব্রুয়ারি মাস, এবং রমজানের পূর্বেই নির্বাচন হওয়ার ইঙ্গিত করেছেন। সেটি যদি হয় 20 তারিখে রমজান শুরু হওয়ার কথা, প্রথম প্রথম বা দ্বিতীয় সপ্তাহে যদি ফেব্রুয়ারি হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মতানৈক্যের কোনো স্থান আছে কিনা, বা কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া, একে অপরকে স্যাক্রিফাইস করার যে বিহেভিয়ার, আচরণ, সে থেকে দূরে সরে এসে নতুন বাংলাদেশের জন্ম দেওয়া উচিত কিনা বলে আপনি মনে করেন? আপনি একজন নতুন প্রজন্মের রাজনীতিবিদ, আপনি একজন নতুন প্রজন্মের আইনজীবী, এবং আপনি একজন সুন্দর বাংলাদেশ গড়ার যে আহ, আপনার যুদ্ধ, দীর্ঘ 17 বছর আমার চোখের সামনে আপনি যুদ্ধ করেছেন, আপনি যদি বলতেন। জি, আপনি যে প্রশ্নটি করেছেন, আজকে দেখেছি আমরা অনেক মিডিয়া, আমরা লাইভ দেখেছি, আজকে অনেক টকশোতে আলোচনা হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি, শুনেছি। বাংলাদেশের ইতিহাসে এরকম সকল দল একই মঞ্চে দাঁড়িয়ে এবং একটি ঘোষণাপত্রের সাথে দাঁড়িয়ে সকল দলের প্রতিনিধি কিন্তু বিরল, কখনোই ছিল না। আজকে বাংলাদেশে যারা রাজনীতি করে সব দল আজকে দাঁড়িয়েছিল ঘোষণাপত্রের সময়, আমরা দেখেছি। সাথে সাথে দীর্ঘ 2 মাস ধরে যে এই জাতীয় জুলাই সনদ তৈরি করার জন্য যে একটা আলোচনা চলতেছে প্রতিদিন, সেখানে সমস্ত 38টা দল কিন্তু নিয়মিত সেখানে অংশগ্রহণ করেছে। এটা আমি বলবো যে একটা মিনি পার্লামেন্টের মতো প্রতিদিন এদেশের মানুষ দেখেছে। এই যে একটা আচরণ, সৌজন্যবোধ, এটা কিন্তু এই দেশের ছিল না। এদেশে রাজনীতিবিদদের একজন আর একজন একই টেবিলে বসে খাবার খেতে বসলে আর একজন অন্য জায়গায় উঠে যেত। সেই যে একটা আমাদের মধ্যে সুন্দর সৌহার্দ্য বলে, সৌন্দর্য বলেন, এগুলো কিন্তু আবার ফিরে আসতেছে। এটাই এদেশের মানুষ চায়। এদেশের জনগণ কিন্তু কোন রাজনীতিবিদের কাছে টাকা চায় না। এদেশের কোন জনগণ কোন রাজনীতিবিদের কাছে ভাত চায় না, খাবার চায় না, শুধু একটু ভালোবাসা চায়, এবং চায় যে এই দেশটা সুষ্ঠু থাকুক, শান্ত থাকুক, স্থিতিশীল থাকুক। এদেশে মারামারি, হানাহানি, কাটাকাটি, এদেশের মানুষ কিন্তু সেটা চায় না। এদেশের মানুষ, একটা সাধারণ মানুষ চায় কি, যে শান্তিতে সে বসবাস করতে চায়। কোন জি, রাজনীতিবিদ কিন্তু, আমরা যারা রাজনীতিতে করে আসছি বা ভবিষ্যতে করব বা করতেছি, এদেশে আমাদেরও এদেশের তরুণ প্রজন্মের এখন সবাই একটা বার্তা আসছে, বিশেষ করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যে কোনো প্রত্যেকের হাতে কিন্তু একটা ক্যামেরা থাকে। আগে কিন্তু এগুলো ছিল না। আপনি যে কোনো অন্যায় হোক ভালো হোক, ক্যামেরার সাথে সাথে ছবিতে চলে আসে। এই জি, জন্য তরুণ প্রজন্ম আগামীতে এগিয়ে যাবে, এবং আমরা আশা করছি আগামীতে একটা সুষ্ঠু, জি, সমৃদ্ধ আসবো আবার আপনার কাছে বাংলাদেশ। জনাব রায়হান। আমি আর সময় দিতে পারছি না। জনাব ঈশা, আপনি 1 মিনিটে যদি নতুন প্রজন্মের উদ্দেশ্যে, আপনি একজন নতুন প্রজন্মের আইনজীবী, নতুন প্রজন্মের রাজনীতিবিদ, জনাব রায়হান সাহেব আপনি থাকবেন, আপনার 1 মিনিটে শেষ কথাটি বলতে হবে। জনাব ঈশা, আপনি যদি 1 মিনিটে আপনার নতুন প্রজন্মের রাজনীতিবিদদের উদ্দেশ্যে আপনি। জি, ধন্যবাদ, ধন্যবাদ। আমি বলবো 1 মিনিটের ভিতরে, খুবই কম সময়, নতুন প্রজন্মকে আসলে এই যে জেন জি, তারা আসলে আমাদের থেকে অনেক এক্সপার্ট। তারা আমাদের থেকে, আমার আমার মনে হয় যে আমাদের থেকে আরো ভালো ডিসিশন তারা নিতে পারে। তো আমি তাদেরকে আহ্বান জানাবো যে আমরা এই যে 2026 সালের হোপফুলি ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনটা, সেই নির্বাচনে আমরা এমন দলকে ভোট দিয়ে আহ, আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসাবো, যেই দল আমার মনে হয় যারা জনগণের জন্য কথা বলে। সেক্ষেত্রে আমি বলবো, আমাকে যদি 1 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি যদি লক্ষ্য করি, 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্যই কিন্তু অস্ত্র ধরেছিল, এবং পরবর্তীতে সে কিন্তু আবার ফিরে গিয়েছিল তার সেই নিজের যে সেনা ক্যাম্পে, যেখানে সে চাকরি করত, এবং পরবর্তীতে 1977 সালে সে কিন্তু আবার দেশের প্রয়োজনে আবার চলে এসেছিল। জি, আমি বলুন, বলুন, হ্যালো। বলুন। জি, এরপরে বলুন। এর পরবর্তী, না, নেটওয়ার্কের সমস্যা করেছিল। এর পরবর্তীতে আমি যদি আপনাকে বলি যে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী
বেগম খালেদা জিয়া, সে কিন্তু 1990 সালে এই দেশের প্রয়োজনীয় রাজপথে নেমেছিল এবং দেশের জনগণ কিন্তু তাকে ম্যান্ডেট দিয়েছিল এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে তাকে ক্ষমতায় বসিয়েছিল। এবং 2008 সালে যদি আমরা তাকাই যে 2008 সালে যেটা হয়েছিল, সে যদি আপোষ করতো তাহলে কিন্তু আবার ক্ষমতায় যেত, কিন্তু এই আপোষহীন নেত্রী যেটা করেছিল, সে কোনো ধরনের আপোষ না করে জনগণের উপরে সে আস্থা রেখেছিল এবং যার প্রেক্ষিতে এই যে ফ্যাসিস্ট হাসিনা এই সুযোগটা নিয়ে সে দীর্ঘ প্রায় 1.5 যুগ বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে প্রমাণ করেছে বিশ্বের দরবারে। আমি নতুন প্রজন্মের কাছে আমার আবেদন থাকবে, নতুন প্রজন্মের ভোট জাতীয়তাবাদের পক্ষে হোক। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইশাস। জনাব রায়হান, আপনি যদি আপনার শেষ কথাটি 1 মিনিটে নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলতেন যে এই যে সামনে নির্বাচন, তারা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য কি চিন্তা এবং আপনার চিন্তাটি মিশিয়ে আপনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে 1 মিনিট শেষ করতেন। জি, নতুন প্রজন্মের উদ্দেশ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনি নতুন প্রজন্মকে কিভাবে উন্নয়ন করা যায় এবং আগামী দিনে কিভাবে এগিয়ে নেওয়া যায় বিভিন্ন প্রোগ্রাম করেছেন, বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠন দিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়েছেন এবং তিনি একটা কর্মসূচি দিয়েছেন জাতির উদ্দেশ্যে, যেটা মানুষ অ্যাকসেপ্ট করেছে। আপনি দেখবেন আমাদের দলীয় সকল প্রোগ্রামে তরুণরা ঝাঁপিয়ে পড়ছে এবং তারা চাচ্ছে এই দেশে যা বাংলা জাতীয়তাবাদী দল এদেশে আবার ক্ষমতায় আসুক, এসে তরুণদের দিকে এগিয়ে যাক এবং বাংলাদেশে একটা সঠিক রাস্তা এদেশে আসুক, যাতে আর কোনো স্বৈরাচার এদেশে সৃষ্টি না হয় এবং আগামী দিনে আমি বারবার বলে আসছি সুন্দর এবং সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে উঠুক। এটাই আমাদের তরুণ প্রজন্মের, আমারও চাওয়া, আমি আশা করছি তরুণ প্রজন্ম এটা চাবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব রায়হান বিশ্বাস। এবং দর্শক, আপনারা দীর্ঘক্ষণ এই দুজন আলোচকের কথা শুনছিলেন এবং জনাব রায়হান বলছিলেন যে এই যে আমাদের 17টি বছর আন্দোলন হয়েছে, 71 সালে মাত্র 9 মাস এই দেশে যুদ্ধ হয়েছে এবং এই আমরা যে 5 তারিখে আজকের এই দিনে যে আমরা অর্জনটি, সেটি আমাদের দীর্ঘ 17টি বছর লেগেছে এবং কোনো অংশে এই যে আমাদের অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেটি কোনো অংশে কম নয় 71 থেকে। এবং জনাব রায়হান সাহেব ইঙ্গিত করছিলেন যে নির্বাচন এবং বিচার এবং সংস্কার, এই 3টি কাজের মধ্যে নির্বাচন হচ্ছে বেসিক নিড, মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, এবং বিচার হচ্ছে চলমান প্রক্রিয়া, এবং মানুষের যে সংস্কার বা রাষ্ট্রের যে সংস্কার সেটিও একটি চলমান প্রক্রিয়া, যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার কাজ করবে। তারপর জনাব ঈশা ইঙ্গিত করছিলেন যে বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করে জনাব ঈশা বলছিলেন যে আমাদের আচরণ, বিহেভিয়ার, রাজনৈতিক দলগুলোর যে বিহেভিয়ার সেটি চেঞ্জ করতে হবে এবং আগের মানদাদের আমলের যে রাজনীতি সেটি করলে চলবে না। আমাদের নতুন প্রজন্মের চাহিদা মোতাবেক আমাদের যে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, রাজনৈতিক দল শ্রদ্ধাবোধ, সেটি বাড়াতে হবে। এবং জনাব ঈশা শেষে বলছিলেন যে তার দলের কথা ইঙ্গিত করে তিনি বলছিলেন যে দীর্ঘ রাজনৈতিক পথ এবং নতুন প্রজন্মের জন্য যে বিভিন্ন ধরনের তাদের যে দলীয় ঘোষণা সেটি ইতিমধ্যেই পাবলিশ হয়েছে এবং তারা তাদের দলের পক্ষে ভোট চেয়েছেন এবং নতুন প্রজন্মে তাকে চিন্তা করে যেন ভোট দেয়, যেন নতুন কোনো ফেসিবাদ বাংলাদেশের জন্য না হয়। ধন্যবাদ দর্শক, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন এই পলিটিক্যাল থটের অনুষ্ঠান, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে, ঠিক এই সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।